এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া পঙ্কজ শব্দের অর্থ তো এটা হচ্ছে পদ্ম ফুল, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বহুব্রীহি কেন বলবো না? ওকে, বহুব্রীহি কেন বলবো না খেয়াল করেন। বহুব্রীহি সমাসটা যদি হয়ে থাকে, মনে করেন পঙ্কজ, আমি ধরলাম পঙ্কজ মানে হচ্ছে পদ্মফুল, যদি পঙ্কজ মানে পদ্মফুল ধরি আমি, তাহলে এটা যেহেতু বহুব্রীহি সমাস, তার মানে বহুব্রীহির তো 8টা প্রকার রয়েছে, তাই না? সংখ্যাবাচক বহুব্রীহি, অলুক বহুব্রীহি, নয় বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, প্রত্যয়ন্ত বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি, তাই না? এরকম 8টা প্রকার রয়েছে। তো এই 8টা প্রকারের মধ্যে কোন প্রকার সমাসের মধ্যে পঙ্কজকে আপনি ধরবেন? আপনি মিলায় দেখেন, একটা প্রকারের মধ্যেও আপনি পঙ্কজকে আনতে পারবেন না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ফিরোজ শাওন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উপপদ তৎপুরুষ সমাস নিয়ে। বাংলাদেশে উপপদ তৎপুরুষ সমাস শেখার জন্য যে প্রচলিত বিভ্রান্তিকর নিয়মগুলো রয়েছে, এই নিয়মগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে সঠিক ওয়েতে সহজভাবে ব্যাসবাক্য ছাড়াই শুধুমাত্র সমস্ত পদটি দেখে উপপদ তৎপুরুষ সমাস নির্ণয় করা যায়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আরেকটা কথা, সেটা হচ্ছে বহুব্রীহি সমাসের সাথে উপপদ তৎপুরুষের যে ঝামেলাটা, সেই জিনিসটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। সো আমরা আমাদের মূল আলোচনা চলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবারে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। উপপদ তৎপুরুষ সমাস। ওকে, আমি প্রথমে হেডলাইনটা দিয়ে ফেলি, উপপদ তৎপুরুষ। প্রথমেই আমাকে উপপদ তৎপুরুষ শেখার জন্য জানতে হবে উপপদ কাকে বলে। উপপদটাই যদি আমরা না জানি, তাহলে কিন্তু উপপদ তৎপুরুষ সমাসটা কি সেটা আমরা বুঝতে পারবো না। ওকে, সো এটার জন্য যদি আমি উপপদ তৎপুরুষের মানে উপপদের সংজ্ঞাটা যদি আমি বলতে যাই, তাহলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে কি লেখা আছে আমি সেটা একটু কোট করছি। খেয়াল করেন, লেখা আছে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কোনো কৃৎপ্রত্যয় যুক্ত হয় তাকে, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কোনো কৃৎপ্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ বলে। ওকে ফাইন, তাহলে উপপদ কাকে বলে অন্তত এটা আমরা জানলাম। এখন এই সংজ্ঞাটা পড়েও অনেক সময় স্টুডেন্টরা উপপদ কি সেটা ঠিকভাবে বের করতে পারে না, কারণ সংজ্ঞাটাই অনেকে বুঝে না। এখন আসেন, এই যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটা টোটালি আপনি বাদ দিয়ে দেন, এটা হচ্ছে জাস্ট বিশ্লেষণ করা হয়েছে, আর কিচ্ছু না। মানে মোট কথা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এটাকে সহজভাবে আমি যদি বলি, তাহলে বলতে পারবো আমি কৃদন্ত পদ। ওকে, এটা কি? এটা হচ্ছে কৃদন্ত পদ। আচ্ছা ভাই, তাহলে কৃদন্ত পদ জিনিসটা কি? মোট কথা ক্রিয়ামূলের সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, এখন কোন প্রত্যয় এটা তো আমার বলার দরকার নাই। সহজ কথা, ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা কৃৎ প্রত্যয়ই হয়। ক্রিয়ামূলের সাথে কখনো তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় না। কথা বুঝতে পারছেন? সো সহজ কথা, তার মানে ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হবে, দুইটা মিলে একত্রে কি বলবো আমরা? কৃদন্ত পদ। এখন বলা হয়েছে যে পদের পরবর্তী, তার মানে পরবর্তী ক্রিয়ামূল অর্থাৎ ক্রিয়ামূলের সাথে যে পদটা থাকবে এটা তো কৃদন্ত পদ, তার মানে এর আগে কোনো একটা পদ আছে, সেই পদটাই হচ্ছে কি? উপপদ। কথা বুঝতে পারছেন? তার মানে এই কৃদন্ত পদের পূর্বে যে কোনো একটা পদ রয়েছে, এই পদটাকে আমি কি বলবো? এই পদটাকে আমি বলবো উপপদ। এবং এই উপপদের সাথে এই কৃদন্ত পদের যে সমাসটা হবে তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এটা হচ্ছে আমাদের ক্লাস 9-10 ব্যাকরণ বই অনুযায়ী যে উপপদ তৎপুরুষ সমাসের যে সংজ্ঞা দেয়া আছে সেটা। এখন আসেন, বাংলাদেশের প্রচলিত বইগুলোতে বা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বা আমরা যখন উপপদ তৎপুরুষ সমাসের টেকনিক নিয়ে আলোচনা করি, আমি অনেক জায়গায় দেখেছি উপপদ তৎপুরুষ সমাসটা আসলে এভাবে পড়াতে যে ব্যাসবাক্যের মধ্যে যদি যে বা যিনি বা যা থাকে তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার হলে কি আপনার ব্যাসবাক্য দেয়া থাকে? ডেফিনেটলি না। সো তার মানে ব্যাসবাক্য দিয়ে যদি আপনি উপপদ তৎপুরুষ সমাস নির্ণয় করার চিন্তা করেন, তাহলে কি এটা আদৌ কোনো ভালো বুদ্ধি হবে? ডেফিনেটলি না। ওকে, আরেকটা টেকনিক দেখেছি আমি, সেটা কি? এক কথায় প্রকাশ বুঝালেই নাকি তা উপপদ তৎপুরুষ সমাস। আবারও বলছি, এক কথায় প্রকাশ বুঝালেই নাকি তা উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা ভাই, তাহলে আমি যদি বলি 10 ভুজা আছে যার, 10 ভুজা মানে কে? এটা হচ্ছে দেবী দুর্গা। তারপরে 10 আনন আছে যার, এটাকে রাবণ। এগুলো কি এক কথায় প্রকাশ না? অবশ্যই এক কথায় প্রকাশ। বিড়ালের ন্যায় চোখ যে নারীর, এক কথায় প্রকাশের মধ্যে পাবেন এটা আপনি, বিড়াল চোখী। তাহলে এগুলো কি এক কথায় প্রকাশ না?
তাহলে এক কথায় প্রকাশ থাকলেই কি সবসময় উপপদ তৎপুরুষ সমাস? ডেফিনেটলি না, এগুলো কিন্তু বহুব্রীহি সমাসও হচ্ছে, এবং এই কারণেই বহুব্রীহি সমাসের সাথে উপপদ তৎপুরুষ সমাসেরও একটা ঝামেলা আছে। কনসেপ্ট ক্লিয়ার? সো আজকে আমরা এই বিষয়গুলো ইন ডিটেইলস আলোচনা করব। আমরা প্রথমে দুই একটা উদাহরণ নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা উপপদ তৎপুরুষ সমাসের টেকনিকটা শেখার চেষ্টা করব। দেখেন, আমি যদি বলি পঙ্কজ, ওকে ফাইন। এখন পঙ্কজ এর শব্দের ব্যাসবাক্য কি? আমি যদি ব্যাসবাক্য করতে যাই তাহলে ব্যাসবাক্যটা কি? ব্যাসবাক্য হচ্ছে পঙ্কে জন্মে যা। খেয়াল করেন, পঙ্কে জন্মে যা। ওকে ফাইন। যারা এভাবে পড়ায় বা যাদের বইতে এভাবে আছে যে ব্যাসবাক্যের শেষে যে বা যা বা যিনি থাকলে সেটা উপপদ তৎপুরুষ সমাস, সেই সিস্টেম অনুযায়ী এটা ঠিক আছে, বাট ওই যে আবারও বললাম ব্যাসবাক্য তো আমার পরীক্ষার হলে দেয়া থাকে না, সো দ্যাট ইজ ওয়াই আমি এভাবে শিখবো না। ওকে, এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া পঙ্কজ শব্দের অর্থ তো এটা হচ্ছে পদ্মফুল, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বহুব্রীহি কেন বলবো না? ওকে, বহুব্রীহি কেন বলবো না খেয়াল করেন, বহুব্রীহি সমাসটা যদি হয়ে থাকে, মনে করেন পঙ্কজ, আমি ধরলাম পঙ্কজ মানে হচ্ছে পদ্মফুল, যদি পঙ্কজ মানে পদ্মফুল ধরি আমি, তাহলে এটা যেহেতু বহুব্রীহি সমাস, তার মানে বহুব্রীহির তো 8টা প্রকার রয়েছে, তাই না? সংখ্যাবাচক বহুব্রীহি, অলুক বহুব্রীহি, নয় বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, প্রত্যয়ন্ত বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি, তাই না? এরকম 8টা প্রকার রয়েছে। তো এই 8টা প্রকারের মধ্যে কোন প্রকার সমাসের মধ্যে পঙ্কজকে আপনি ধরবেন? আপনি মিলায় দেখেন, একটা প্রকারের মধ্যেও আপনি পঙ্কজকে আনতে পারবেন না। সংখ্যাবাচক বহুব্রীহি হবে না, নয় বহুব্রীহি হবে না, অলুক বহুব্রীহি বিভক্তি নাই, হবে না, ঠিক আছে? তারপরে কি সমানাধিকরণ বহুব্রীহি, এটার স্ট্রাকচারটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা নাউন প্লাস অ্যাডজেক্টিভ, সো দুইটার একটার মধ্যে এটা পড়তেছে না। তারপরে ব্যাধিকরণ বহুব্রীহি, নাউন প্লাস নাউন, পড়তেছে না। আমরা এই যে টেকনিকগুলো বলতেছি ব্যাধিকরণ বহুব্রীহি বা সমানাধিকরণ বহুব্রীহির, এই টেকনিকগুলো নিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে বহুব্রীহি সমাস যখন আলোচনা করব তখন আমরা ইন ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, যখন আপনি বহুব্রীহি সমাসের 8টা প্রকারের কোনটার মধ্যে এটাকে ফেলতে পারবেন না, তার মানে কি এটা বহুব্রীহি সমাস অ্যাকচুয়ালি না। এবং উপপদ তৎপুরুষ সমাসের শুধু পঙ্কজ নয়, আরো যত উদাহরণ আছে সবগুলোই কিন্তু অর্থের দিক থেকে অন্যপদ প্রধান। আপনি দেখেন পকেট মার, তাহলে পকেট মারও আপনি উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে পাবেন, কিন্তু চিন্তা করেন তো পকেট মার দিয়া কি মার পদের প্রাধান্য পাচ্ছে? আমরা তো জানি তৎপুরুষ মানে পরপদ প্রধান, তাহলে পকেট মার দিয়ে কি মার পদের প্রাধান্য পাচ্ছে? নো, পকেট মার বলতে ওই ব্যক্তিকে বোঝায় যে পকেট মারে, রাইট? আচ্ছা, ছাপোষা, এটার মানে কি? ছাপোষা মানে তো দরিদ্র ব্যক্তি অর্থের দিক থেকে। এখন তাহলে ছাপোষা দিয়ে কি পোষা শব্দের অর্থ প্রাধান্য পাচ্ছে, নাকি ছাপোষা দিয়ে হচ্ছে দরিদ্র ব্যক্তি অর্থ প্রাধান্য পাচ্ছে? অর্থের দিক থেকে দরিদ্র ব্যক্তি, তাহলে সেই হিসেবে আমি কি এটাকে বহুব্রীহি সমাস বলবো? ডেফিনেটলি না। সো এই কারণে তাহলে বহুব্রীহি সমাসের সাথে এটা টেকনিকটা আমরা কিভাবে বের করবো, ডিফারেন্সটা আমরা কিভাবে বের করবো, প্লাস এই উপপদ তৎপুরুষ সমাস আমরা কিভাবে সহজে চিনবো, এটার টেকনিকটা কি? ওকে, টেকনিকটা হচ্ছে খেয়াল করেন, এই প্রথমে যে কোনো একটা নাউন ফর্ম থাকবে, প্রথমে যে কোনো একটা কি থাকবে? নাউন ফর্ম থাকবে, এবং এরপরে কোন একটা কৃদন্ত পদ থাকবে, তার মানে নাউন প্লাস কৃদন্ত পদ, এইটাই হচ্ছে মেইন থিম, দ্যাটস ইট, শেষ, আর কোনো কিছু বোঝা লাগবে না। যদি না আপনি কৃদন্ত পদ না বুঝেন, আর যদি কৃদন্ত পদ বুঝেন দ্যাটস ইট, আপনার আর কিচ্ছু লাগবে না। এখন কোশ্চেন হচ্ছে কৃদন্ত পদ কেমনে বুঝবো? ইটস জাস্ট অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি জাস্ট প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখবেন বুঝে যাবেন, আপনার কোনো জায়গায় ঝামেলা হবে না। যেমন দেখেন, এই জ মানে কি? এই জ মানে হচ্ছে জন্মে, ঠিক আছে? এটা হচ্ছে জন্ম শব্দের মূল ধাতুটা হচ্ছে জ। যেমন দেখেন, অগ্রে জন্মে যিনি, অগ্রজ, পূর্বে জন্মে যে, পূর্বজ, ঠিক আছে? তার মানে জ মানে কি? জন্ম। ওকে, তাহলে এবার খেয়াল করেন, পঙ্কজ মানে কি? পঙ্কে জন্মে, তাহলে এই যে জটা বলেছি, এই জটা কি? একটা কৃদন্ত পদ, ঠিক আছে? এবং এই কৃদন্ত পদ আছে, প্রথমে নাউন আছে, সো উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এবার আসেন আমরা একটু অন্যান্য আরো কিছু উদাহরণ নিয়ে একটু প্র্যাকটিস করে আসি। আসেন, আমি যদি পঙ্কজ বাদ দিয়ে আমি যদি অন্যান্য আরো কিছু উদাহরণ দেখি, যেমন মনে করেন বললাম ছেলে ধরা, খেয়াল করেন, যদি বলি ছেলে ধরা, আচ্ছা আর কি আছে? যদি বলি পকেট মার, আচ্ছা আর কি আছে? যদি বলি ইন্দ্রজিৎ, আচ্ছা ইন্দ্রজিৎ। তারপরে যদি বলি আমি ছেলে ধরা, পকেট মার, ইন্দ্রজিৎ। যদি বলি আমি সত্যবাদী, যদি বলি আমি গৃহস্থ, অথবা যদি বলি আমি গার্হস্থ, দুটি কিন্তু হয়, হ্যাঁ, গৃহস্থ, গার্হস্থ। ওকে, তাহলে এবার খেয়াল করেন এগুলো সব কোন সমাস আমরা একটু দেখি। এরকম অনেক আছে, অনেক উপপদ তৎপুরুষ সমাস আছে। আমি যদি বলি ধামাধরাটাও লিখে ফেলি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ধামাধরা, ওকে, ধামাধরা। আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন, বা গলা কাটা, ধামাধরা, দেন হচ্ছে গলা কাটা, ওকে, গলা কাটা। ওকে, এখন খেয়াল করেন,
এখন আমরা এই সমাসগুলো, এটা কোন সমাস আমরা একটু টেকনিকে জানার চেষ্টা করি। আচ্ছা দেখেন, প্রথমে ছেলে আছে নাউন ফর্ম, পকেট আছে নাউন ফর্ম, ইন্দ্র আছে নাউন ফর্ম, ধামা আছে, ধামা মানে হচ্ছে ঝুড়ি, ঠিক আছে, নাউন ফর্ম, সত্য আছে নাউন ফর্ম, গৃহ আছে নাউন ফর্ম, গার্হস্থ, এটার মধ্যেও কিন্তু প্রথম শব্দটা হচ্ছে গৃহ। মূল শব্দের সাথে যখন এই স্থ বুঝায় তখন এটাকে আমরা গার্হস্থ বলি। আমি একটু পরে এটা বিশ্লেষণ করে দেখাচ্ছি। ওকে, তো এটার মধ্যে কিন্তু গৃহ আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে গলা কাটা, গলা, এটা হচ্ছে নাউন। তাহলে এইবার খেয়াল করেন, এখানে সবগুলোরই প্রথমে কি আছে? একটা নাউন ফর্ম আছে। এখন নাউন ফর্মের পরে কি আছে? তাহলে সবগুলোর প্রথমে একটা নাউন ফর্ম আছে, সবগুলোর প্রথমে আমরা দেখতেছি একটা নাউন ফর্ম আছে। ওকে, নাউন ফর্মগুলো আমরা বসায় ফেললাম, নাউন ফর্ম আছে আমরা দেখে ফেললাম। এইবার আসেন, এরপরে কি আছে দেখেন, ধরা। এখন ধরা মূল ধাতুটা কি? ধর, ধর থেকে আসছে, তার মানে ধর এটা হচ্ছে ক্রিয়ামূল, এর সাথে আকার, তার মানে কি কৃদন্ত পদ। ওকে, এরপর দেখেন বাকিগুলো। তাহলে এবার খেয়াল করেন, পকেট মার, তাহলে এটা আমরা একটু লিখে ফেলি, এটাও কিন্তু কৃদন্ত পদ আছে, হ্যাঁ, কৃদন্ত পদ। ওকে ফাইন। এবার দেখেন এই যে পকেট মার, মার তার মানে মার যোগ অ, ঠিক আছে, তার মানে মূল ধাতুটা কি? মূল ধাতুটা হচ্ছে মার। এখানে কিন্তু মূল ধাতুটা হচ্ছে কি? ধর, এর সাথে আ যুক্ত হয়েছে। এখানে মূল ধাতুটা হচ্ছে মার, এর সাথে কি? অযুক্ত হয়েছে, মার। তার মানে নাউন প্লাস কৃদন্ত পদ, নাউন প্লাস কি? কৃদন্ত পদ। আচ্ছা, এরপর আসেন ইন্দ্রজিৎ, ঠিক আছে, এটা হচ্ছে মূল ধাতুটা হচ্ছে কি? এই যে জিৎ, এর সাথে অপ্রত্যয় যুক্ত হয়েছে, তার মানে কি? এটাও কৃদন্ত পদ। এটা হচ্ছে কি? মানে জয় করেছেন যিনি, যে জয় করা, এটা কি একটা ক্রিয়া না? এক্স্যাক্টলি, তাহলে কৃদন্ত পদ, ঠিক আছে। এরপর দেখেন ধরা, মূল ধাতুটা কি? ধর, এর সাথে যুক্ত হয়েছে কি? আবার ওই যে আ, তার মানে কৃদন্ত পদ, ঠিক আছে। মানে এটা তো ক্রিয়া মূল ধর, তাহলে এটাও কি? এটা হচ্ছে কৃদন্ত পদ। মানে সবগুলোই দেখবেন এটা কি? এগুলো হচ্ছে একটা কৃদন্ত পদ, মানে নাউনের সাথে কৃদন্ত পদ থাকে। বুঝতে পারছেন? সহজ জিনিস। তাহলে এবার দেখেন এই যে সত্যবাদী, ঠিক আছে, তাহলে নাউন প্লাস হচ্ছে সত্যবাদী যদি বলি, তাহলে মূল ধাতুটা হচ্ছে, এখানে কিন্তু এই বাদ বলতে আবার ওই যে মাইনাস, আপনি এটা বুঝেন না যে বাদ মানে হচ্ছে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, মাইনাস না। যেমন সত্যবাদী, তার মানে সত্য কথা বলে যিনি, ঠিক আছে, বলেন যিনি, বাদী। আবার মনে করেন এখানে বাদী বলতে কিন্তু মানে মূল শব্দটি হচ্ছে বাদী, নট দ্যাট যে বাদ মূল শব্দ, মূল শব্দটি হচ্ছে বাদী। এখন বাদীকে, বাদী হচ্ছে ব্যক্তি, তার মানে সত্য কথা বলে এমন ব্যক্তি, এটা হচ্ছে সত্যবাদী। যেমন মনে করেন মিথ্যাবাদী, তার মানে মিথ্যা কথা বলে যে ব্যক্তি। বা শুধু যদি বলি বাদী, আপনি শুনেন নাই বাদী, বাদিনী, তার মানে কি? বাদী, বিবাদী, শুনেন নাই? তাহলে এবার খেয়াল করেন, যে বাদী মানে যিনি মামলার পক্ষে, আবার যিনি বিবাদী মানে মামলার আসামি, ঠিক আছে, এরকম। সো তাহলে এবার খেয়াল করেন, বাদী এটাই কিন্তু মূল শব্দ। তাহলে এবার খেয়াল করেন, তাহলে এটাও কি? কৃদন্ত পদ। ওকে, এটাও কি? কৃদন্ত পদ, কথা বলেন যিনি। আবার দেখেন গৃহস্থ, গৃহস্থের ব্যাপারটা একটু বুঝাই। গৃহস্থ, এখানে খেয়াল করেন এই যে দন্তস্বয় থ, এই দন্তস্বয় থ দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝানো হচ্ছে অবস্থিত বা স্থিত। যেমন দেখেন নিকটস্থ মানে নিকটে অবস্থিত, দ্বারস্থ মানে দরজায় অবস্থিত, ঠিক আছে, বা দরজায় স্থিত। তাহলে এবার খেয়াল করেন গৃহস্থ মানে কি? গৃহে স্থিত। এখন তাহলে এই স্থ হচ্ছে কি? স্থিত এর কৃদন্ত রূপ, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করেন, এটা হচ্ছে আমি মানে মূল ধাতুটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কৃদন্ত পদ, এটাও। ওকে ফাইন, তার মানে নাউন প্লাস কৃদন্ত পদ। আচ্ছা, গার্হস্থ, এখানে গার্হস্থটাও কিন্তু স্থিত, এটারই কৃদন্ত রূপ, কিন্তু এখানে তাহলে দন্তস্বয় থ, এখানে দন্তস্বয় থ এর সাথে জফল আসছে কেন? এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনার। এইটার কারণটা হচ্ছে এই গৃহস্থ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে, গৃহস্থ পুরো ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম। মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা গৃহস্থ কার্য, মানে গৃহস্থালী বা গৃহস্থ, তিনি গৃহস্থ অবস্থায় আছেন। তাহলে অবস্থাটা আছেন কোন অবস্থায়? গৃহস্থ অবস্থায়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর গার্হস্থ এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। এখন আপনি একটা ওয়ার্ড দেখে কিভাবে বুঝবেন এটা নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ? এটা আবার একটা ওয়ে আছে, এটাও শেখাবো আমি যখন হচ্ছে আপনাদেরকে পদ পরিবর্তন শেখাবো, যখন বিশেষণ থেকে কিভাবে বিশেষ্য করতে হয়, বিশেষ্য থেকে কিভাবে বিশেষণ পরিবর্তন করতে হয়, এটা যখন শেখাবো তখন এই জিনিসগুলো নাউন বা অ্যাডজেক্টিভ চেনার টেকনিকগুলো আমি দেখিয়ে দিব। তাহলে এবার খেয়াল করেন, গার্হস্থ এটা হচ্ছে জফলা আছে, এটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে এবার খেয়াল করেন, নাউন ফর্ম বিধায় এক্ষেত্রে আমরা বলতেছি মানে পুরো ওয়ার্ডটা নাউন ফর্ম, এখানে এই কারণে জফলা বসেছে, কিন্তু মূল শব্দটা বা মূল ধাতুটা কি? ওই শুধুমাত্র দন্তস্বয় থ। তাহলে এটাও কি? কৃদন্ত পদ। ওকে, এটাও কৃদন্ত পদ। এরপর দেখেন কাটা, মূল ধাতুটা কি? কাট, মূল ধাতুটা কি? কাট। তাহলে নাউন প্লাস কৃদন্ত পদ। তাহলে এগুলো সবই কি? দেখেন নাউন প্লাস কৃদন্ত পদ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, স্যার এই যে গলা কাটা, এখন গলা কাটা দিয়ে কি চিন্তা করেন? তৎপুরুষ সমাস তো পর্বত প্রধান, তাহলে গলা কাটা দিয়ে কি কাটাকে বুঝায়? নাকি গলা কাটা বলতে যে জিনিসটা বা যে বিষয়টা যার গলা কাটা, যেমন মনে করেন আমি বললাম যে গলা কাটা পুতুল, মানে পুতুলটাকে বোঝাচ্ছে। গলা কাটা জামা, জামাটাকে বোঝাচ্ছে। গলা কাটা দিয়ে কিন্তু কাটাকে বুঝায় না, রাইট? আচ্ছা, আরেকটা শব্দ দেখাই, খেয়াল করেন। আমি যদি বলি জলদ,
হ্যাঁ, আমি যদি বলি জলদ, তাহলে এই যে জলদ শব্দটাকে বললাম, এখন জলদ শব্দটার মধ্যে দেখেন তো এটা উপতৎপর সমাস কিনা, কিভাবে বের করব? আচ্ছা, জল কি? এটা হচ্ছে নাউন ফর্ম। দটা কি? দ হচ্ছে দানকারী, যে দেয়, ঠিক আছে? দ মানে যে দানকারী বা যে দেয়। যেমন দেখেন, জল দেয় যে, সেটা জলদ। বল দেয় যে, সেটা বলদ। এই বল দেয় যে মানে আবার কিন্তু শক্তি দেয় যে, মানে যে কোনো মেশিন যে আমাকে শক্তি দিচ্ছে, সেটাকে আমি কি বলতে পারছি? বলদ। এটা আবার হচ্ছে রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, এটার সমাসবদ্ধ পদ, এবং এটা হচ্ছে আমরা যোগরূঢ় শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগের মধ্যে পড়েছিলাম। যাই হোক, তো জলদ এটা কিন্তু জল, এটা নাউন ফর্ম, আর দটা কি? কৃদন্ত পদ। তার মানে এটা কি? এটা হচ্ছে নাউন প্লাস কৃদন্ত পদ। তাহলে এইগুলো সবই হচ্ছে এই নাউন প্লাস কৃদন্ত পদ হওয়ার কারণে এগুলো হচ্ছে উপতৎপর সমাস। এখন আপনি যদি এভাবে চিন্তা করেন যে ভাই জলদ দ্বারা তো এটা বোঝায় যে আমাকে জল দেয়, এখন জল তো আমাকে অনেকেই দিতে পারে, কিন্তু জলদ দ্বারা স্পেসিফিক্যালি তো বোঝায় শুধুমাত্র মেঘকে, তাহলে সেক্ষেত্রে তার এটা অন্য পদ প্রধান বলবো, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা বহুব্রীহি সমাসের সাথে এটাকে এভাবে মিলাবো না, যে এটা কোন অর্থ প্রকাশ করছে। এখন কোশ্চেন হচ্ছে, ভাই কেন এভাবে মিলাবো না কেন? কারণ বহুব্রীহি সমাসের কোনোটার শেষেই লাস্টে কৃদন্ত পদ থাকে না। আপনি বের করে দেখেন, কোনোটার শেষেই কৃদন্ত পদ নাই। এটা হচ্ছে মেইন থিম। এখন উপতৎপুরুষ সমাস নিয়ে আপনাদের মধ্যে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো তাহলে একটা ওয়ার্ড দেখে কিভাবে উপতৎপুরুষ সমাস বের করতে, এটা তো চিনলাম, ওকে ফাইন। এখন এটার ব্যাস বাক্য কিভাবে করব? এখন আপনি এটা মনে রাখতে পারেন যে উপতৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে সবসময় যে বা যা বা যিনি বসে। ওকে, মাথায় রাখবেন উপতৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে কি বসে? যে বা যা বা যিনি, ঠিক আছে? যে বা যা বা যিনি। যে বসে কখন, যা বসে কখন, যিনি বসে কখন? বস্তুর ক্ষেত্রে বসবে হচ্ছে যা, ব্যক্তির ক্ষেত্রে বসবে হচ্ছে যে, আর সম্মানিত কারো ক্ষেত্রে বসবে হচ্ছে যিনি। যেমন দেখেন এই যে গৃহস্থ, তাহলে গৃহে স্থিত যে, ঠিক আছে? এটা হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে গৃহস্থ। ওকে, আচ্ছা, যেমন আমরা বলি না যে এই কৃষক একদম গৃহস্থের খামারের জিনিস, তাহলে কি এই যে গৃহস্থের খামারের জিনিস মানে কি? গৃহস্থ মানে গৃহে বসেই যিনি কাজ করেন, গৃহে অবস্থান করে। ওকে, তাহলে গৃহস্থ, গৃহে স্থিত যে। গারস্থ কি? গারস্থ হচ্ছে গৃহে স্থিত যা। গারস্থ কিন্তু কোনো ব্যক্তিকে বোঝায় না, গারস্থ একটা বিষয়। কনসেপ্ট ক্লিয়ার? সো গারস্থ হচ্ছে গৃহে স্থিত যা। আচ্ছা, এরপর যিনি সম্মানিত কোনো ব্যক্তি যদি হয়, যেমন মনে করেন শিক্ষা দান করেন যিনি, তাহলে শিক্ষক। এই যে এখানে কিন্তু আবার যে হবে না, শিক্ষক একজন ব্যক্তি, বাট এখানে যে হবে না, কারণ সম্মানিত ব্যক্তি। কথা বুঝতে পারছেন? তাহলে উপপদ তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু আমরা ভালো করে শিখে নিয়েছি। এখন উপপদ তৎপুরুষ সমাসটা সম্পর্কে বিস্তারিত যত আলোচনা আছে আজকের ভিডিও থেকে আমরা ইনশাল্লাহ সেই খুঁটিনাটি সবকিছু জেনেছি। প্রচলিত যে ভুল ধারণাগুলো আছে সেটা সম্পর্কে ধারণা নিয়েছি, এবং প্রচলিত ভুল ধারণাগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি, বহুব্রীহি সমাসের সাথে উপপদ তৎপুরুষ সমাসের যে পার্থক্যটা রয়েছে সেটা কি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। সো আশা করি আজকের ভিডিও নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলোতে কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন। সাহস বাংলা ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে ব্যাকরণকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা, কিন্তু সেটা আমার একার পক্ষে সম্ভব নয়। আপনাদের সহযোগিতা সেক্ষেত্রে একান্তই কাম্য। সো আমি আহ্বান করছি সবাইকে যে সাহস বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।